সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে একটি বাস্তব চিত্র তুলে ধরা যেতে পারে, যেখানে খুব স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি একজন মানুষের 50 টাকা হারে 3 বেলা খাওয়া খরচ বাবদ যদি আমরা হিসাব করি, সেখানে কিন্তু 150 টাকা যায় মাসে, অর্থাৎ 30 দিনে তাহলে খরচ হবে 4500 টাকা। আনুষঙ্গিক খরচ বাবদ একেবারে গরিবানা হালেও যদি চিন্তা করা হয় 500 টাকা যাবে, তাহলে একজন ব্যক্তির এক মাসের খাওয়া খরচ সহ অন্যান্য খরচ যাচ্ছে 5000 টাকা। তো 5000 টাকা যদি একজনের হয়, সরকার সবচেয়ে সময় চিন্তা করে 6 সদস্য বিশিষ্ট পরিবারের স্বামী, স্ত্রী, 2 সন্তান এবং চাকরিজীবীর বাবা মা এই সহ, তাহলে যদি আমরা 5 6 30 অর্থাৎ 30,000 টাকা খরচ হবে। এটি কিন্তু একটা মানে সিম্পল হিসাব, ন্যূনতম বেঁচে থাকার জন্য এই খরচটা হওয়া উচিত। তাছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে, অর্থাৎ এই যে প্রতিবেদনগুলো হচ্ছে, সেখানেও কিন্তু বারে বারে বলছে তারা সবাই যে 30,000 টাকা সর্বনিম্ন বেতন না হলে আসলে ঢাকায় বা অন্যান্য এরিয়ায় বেঁচে থাকা কষ্ট। আর এখানে 6 সদস্য বিশিষ্ট পরিবারের যে হিসাবটি আমি দেখালাম, এটি আসলে মেনে নিতেই হবে। তা না হলে দেখুন, আমরা এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে কম বেতন পায় বাংলাদেশেই কেবল সেই 2015 সালের পে স্কেল বাবদ এখন নতুন কর্মচারী যারা যোগদান করে তাদের মৌলিক বা বেসিক 8,250 টাকা। তো এই যে জীবনযাত্রার ব্যয় যদি বেড়ে থাকে, তাহলে তো আসলে নতুন পে স্কেল আসা উচিত ছিল আরও 5 বছর আগে। প্রতি 5 বছর পর পর যেখানে পে স্কেল আসে, সেখানে কিন্তু বাংলাদেশে 10 বছর পর পে স্কেল আসার জন্য কেবল পে কমিশন গঠন করা হয়েছে। অন্যদিকে নেপালের বেতন ভাতা যদি দেখি, তাহলেও কিন্তু বাংলাদেশের দ্বিগুণের কাছাকাছি, 15,000 থেকে 20,000 টাকা নেপালি রুপি, অর্থাৎ নেপালি রুপির অর্থ। আর অন্যদিকে মিয়ানমারে কিন্তু অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সরকারি চাকরিজীবীর যে তুলনামূলক বেতন সেটি কিন্তু কম। তারপরে দেখা যাচ্ছে কম্বোডিয়াতেও 150 থেকে 250 মার্কিন ডলার এর মধ্যে রয়েছে তাদের বেতন। তার মানে এই যে আমরা এশিয়ার মধ্যে যে রিপোর্টটা দেখি, বাংলাদেশে 8,250 টাকা, ভারত 25,200 টাকা, পাকিস্তান 12,000 টাকা, নেপাল 14,400 টাকা, ইন্দোনেশিয়া 11,500 টাকা, এগুলো কিন্তু তাদের মূল বেতন। অন্যদিকে মালয়েশিয়া 39,000 টাকা, থাইল্যান্ড 27,500 টাকা, ফিলিপাইন যদি ধরি 25,000 টাকা, চীন 28,000 টাকা, দক্ষিণ কোরিয়া 1,03,000 টাকা, হংকং 2,10,000 টাকা, সিঙ্গাপুর 1,35,000 টাকা। এই যে মানে সর্বনিম্ন বেতন এশিয়ার মধ্যে, সেখানে বাংলাদেশের একেবারে মানে এটি খুবই একটি বাজে অবস্থা। এটি বৈষম্যমূলক একটি বেতন স্কেল দিয়ে কার্যকর করে রাখা হয়েছে। সেই 15 সালের যে শুভঙ্করের ফাঁকির একটি পে স্কেল, সেটি এখনো কার্যকর রয়েছে। বারবার এই সমস্ত বৈষম্য এবং অসঙ্গতি দূর করার জন্য কমিটি গঠন করা হলেও সেই সমস্ত কমিটি আসলে আলোর মুখ দেখেনি। এখন যে ব্যাপারটি, সেটি হচ্ছে নতুন পে স্কেল আসলে সেখানে যেন জীবনযাত্রার ব্যয়ের সাথে সঙ্গতি রেখে এটি তৈরি করা হয়। ন্যূনতম গ্রেড এখানে যেন বা যে 10টি করা হয় এবং 30,000 টাকা সর্বনিম্ন রাখা হয়। এটি নিয়ে মূলত সবার ইচ্ছা প্রকাশ করছে। এবং এই যে এখানে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনের অনুপাত, এটি যেন 1:5 হয়, এখন কিন্তু 1:10 আছে। এটি আসলে আন্তর্জাতিক মানের করা উচিত। এরকম একেবারে একচোখা পে স্কেল আসলে বাস্তবায়ন হোক, এটি কেউ চায় না। ইনক্রিমেন্ট যেখানে মূল্যস্ফীতি 10%, সেখানে ইনক্রিমেন্ট 5% কোনোভাবেই গ্রহণযোগ্য না। অবশ্যই এটি মিনিমাম 10% হওয়া উচিত। বাড়ি ভাড়ার হার এটি 60% হারে হওয়া উচিত, যা শহর ও গ্রামের জন্য একই হওয়া উচিত। বর্তমান বেতন কাঠামোয় বাড়ি ভাড়ার শতাংশ মূল বেতন বাড়ার সাথে সাথে কমে যায়, যা সঠিক নয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে যখন গ্রামের জন্য বা জন্য আর কি উপজেলার জন্য বাড়ি ভাড়া কম দেওয়া হয়, তখন কিন্তু শহরে থাকতে ইচ্ছুক অনেকেই, এই জন্য শহর থেকে তারা বেরোতে চায় না। চিকিৎসা ভাতা এখানে 7 জন বা 6 জনের কথা চিন্তা করে তারপরে এটি নির্ধারণ করা উচিত। অন্যদিকে শিক্ষা ভাতা মিনিমাম 5,000 টাকা এক সন্তানের জন্য এবং 2 সন্তানের জন্য 10,000 টাকা করা উচিত। উৎসব ভাতা এখানে মূল বেতন দুইটি সমান দেওয়া হয়। অন্যান্য ব্যাংকগুলো দেখা যাচ্ছে যে তাদের কর্মচারীদের প্রণোদনা এই সব বিভিন্ন কিছু দিয়ে 7টা মূল বেসিকের সমান কিন্তু তাদের বিভিন্ন ধরনের ভাতা দেয়। সেখানে এটি 4টি করা উচিত। শান্তি বিনোদন ভাতার সময় কমিয়ে আনা উচিত এবং এটি একটি বেসিকের সমান টাকা দিয়ে এটি আসলে কিছুই হয় না কর্মচারীদের। নিচের লেভেলে এটি বিবেচনায় আনা উচিত। অন্যদিকে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ভ্রমণ বিল, টিফিন ভাতা, এগুলো জীবনযাত্রা মানের সাথে সামঞ্জস্য রেখে নতুন করে তৈরি করা উচিত এবং চিন্তায় রাখা উচিত। এবং এই যে বৈষম্য রয়েছে জাতীয় বেতন স্কেলে, এগুলো নিম্ন গ্রেড এবং উচ্চ গ্রেড
এগুলো বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল করা উচিত, এবং এই যে সর্বনিম্ন বেতন সেটি যেন 30,000 টাকা হয়, সেই বিষয়ে চিন্তা রাখা উচিত সরকারের।